খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে। প্রথমে আমি একটা ঘটনার কথা আসি, আর মজার ঘটনা যেটা সবচেয়ে বড় খেলা জমেছে যেটা, সেটার কথা পরে আসছি। আপাতত দুইটার কথা বলবো। প্রথমটা হচ্ছে, আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে। এর আগে কোনোদিন বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে এইভাবে কখনো কথা বলে নাই। এমনকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আমরা প্রথমে তাকে ভেবেছিলাম যে তিনি বিড়াল, একেবারে বিড়াল। তিনি যে শক্ত কথা বলতে পারেন এটা কেউ কখনো কল্পনাও করে নাই। সেই তৌহিদ হোসেন, তার মুখ দিয়ে গত দুদিন আগে যে কথাগুলো বের হয়েছে, বিশ্বাস করতে পারছিলাম না। জাস্ট ইমাজিন, তৌহিদ হোসেন এরকম কথা বলতে পারে? মানুষের পিঠ যখন বেড়ায় ঠেকে যায়, আপনার প্রতিপক্ষ যখন আপনাকে ঠেলতে ঠেলতে ধাক্কাতে 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 একটা বেড়ার সাথে, দেয়ালের সাথে যখন আপনাকে চিপে ধরার চেষ্টা করে, তখন আপনাকে আর সামনে আগানো ছাড়া কোনো উপায় থাকে না। তৌহিদ হোসেনদের মতো মানুষগুলো, যারা দীর্ঘদিন ভারতকে নমনম করতে করতে, তাদেরকে আদাব আদাব বলতে বলতে তারা এমন অবস্থা তৈরি করেছে, নিজেদেরকে এমন উচ্চ মার্গে নিয়ে গেছে এবং ভাবতে শুরু করেছে, তারা ভেবেছে যে বাংলাদেশকে আমরা যা বলবো এবং যে লোকগুলোকে বাংলাদেশে আমরা প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছি, এই লোকগুলোকে যা বলবো তাই তারা শুনবে। কিন্তু ভাই, দিন শেষে এই মাতৃভূমিটা তো আমার, যার কারণে তৌহিদ হোসেন একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে আমার দেশের নির্বাচন ব্যবস্থা কি হবে সেটি ভারতের এই নসিহত আমরা শুনবো না। কেন ভারত আমাদেরকে এখন এই নসিহত করবে? বিগত 15 বছর তারা এই কোনো কথা বলে নাই এদেশের নির্বাচন নিয়ে। তারা একতরফা নির্বাচন করেছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে এই ভারতের সহযোগিতা নিয়ে। ভারত তখন মুখে কুলু পেটে বসেছিল। এখন তারা আমাদেরকে, যখন আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা আমাদেরকে নসিহত করতে আসে। তাদের নসিহত কেন আমরা শুনবো? শুধু এখানেই কিন্তু এই কথা বলেই কিন্তু তিনি থামেন নাই। তিনি রীতিমতো দুইবার, আজকে একবার, আমি যখন এই ভিডিও করছি আজকে দিয়ে দুইবার 10 দিনের ভিতরে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনেছে, তলব করে এনেছে, ডেকে এনে ব্যাখ্যা চেয়েছে। ওদিকে যে উগ্র সন্ত্রাসবাদী যে হিন্দু সংগঠনগুলো আছে, এই সন্ত্রাসীরা বাংলাদেশের যে হাই কমিশন, এই হাই কমিশনে তারা আগুন দেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটিয়ে ফেলেছে, তারা ভাঙচুর পর্যন্ত করেছে। এই সন্ত্রাসী উগ্রবাদী হিন্দু সংগঠন আরএসএস, বিজেপি, এরা তাদের জনগণকে এইভাবে উস্কে দিয়ে বাংলাদেশকে মূলত তারা একটা ভয় দেখাতে চায়, একটা চাপের ভিতরে রাখতে চায় যে আমরা কিন্তু এই করতে যাচ্ছি। কিন্তু বাংলাদেশ কি এটা দেখে ভয় পাওয়ার জাতি? এটা দেখে কোনোদিনও ভয় পাবে না। যখন তারা এটি করেছে, তখন আবার প্রণয় ভার্মাকে ডেকে এনেছে যে আমাদের দেশের, বাংলাদেশের জনসাধারণ তোমাদের হাই কমিশনের দিকে যাত্রা করেছিল, আমরা সেটি রুখে দিয়েছি, এবং আমাদের জনসাধারণ কত ভদ্র, কত সভ্য যে তোমাদের ওই পর্যন্ত তারা যায় নাই। আর তোমরা সেখানে কি করলে? তোমাদের ইন্ধন ছাড়া, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং বড় বড় কয়েকটি দেশের হাই কমিশন রয়েছে, কূটনীতিক পাড়া বলে খ্যাত, সেখানে পুলিশ পর্যন্ত যেতে পারে না অনুমতি ছাড়া। সেখানে এই লোকগুলো রাতের অন্ধকারে ঢুকে গেল, তোমাদের কোনো কনসার্ন নাই, তোমরা জানো না? এইভাবে যখন বলেছে, তখন প্রণয় ভার্মা আমাদের তৌহিদ হোসেনকে বলেছে যে ঠিক আছে, বিষয়টি আমি দেখছি। সুতরাং খেলা এখানে কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। ভারত বুঝতে পারছে যে বাংলাদেশকে শেখ হাসিনা আমার কাছে বর্গা দিয়েছিল, আমার চোখে চোখ রেখে যে বাংলাদেশের মানুষ কোনোদিন কথা বলতে পারে নাই, আজকে তারা আমাকে চোখ রাঙাচ্ছে, শাসাচ্ছে। তার ভিতরের কলিজা কিন্তু শুকায় গেছে। সে মুখে মুখে বরত্ব ভাব দেখাচ্ছে। ওই যে মানুষ যখন ভয় পায়, তখন কিন্তু সে খুব জোরে জোরে চিল্লায়, বুঝাতে চায় যে আমি ভয় পাই নাই, কিন্তু তার ভিতরের কলিজা সব কিন্তু শুকিয়ে যায়, ওখানে পানি থাকে না। ভারতের অবস্থা হয়েছে এরকম। এইবার আসেন আমরা দ্বিতীয় আরেক জায়গায় আসি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। এটি শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গত 20 তারিখে, যেদিন উসমান হাদি শাহাদত বরণ করেছে, এই দিন কিছু সংখ্যক মানুষ গিয়ে সেখানে হামলা করেছে, আগুন দিয়েছে।
এই ঘটনাকে আমরা নিন্দা জানাই। আমরা কোনো ভবনকে, কোনো এস্টাবলিশমেন্টে, কোনো প্রতিষ্ঠানে আগুন দেয়াকে আমরা সমর্থন জানাই না, আমরা সমর্থন করতে পারি না। এটি কোনো সভ্য কাজ নয়, কোনো সভ্য মানুষ এটি করতে পারে না। কিন্তু কথা তো এটি থেকেই যায়। এই ঘটনার পরে মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক তিনি এক সাংবাদিক সম্মেলনে এবং বিএনপির তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সেখানে তারেক রহমানকে তিনি তেল মারলেন মাহফুজ আনাম, আর বললেন যে সংবাদপত্রের উপরে আগুন এটি বাংলাদেশের 150 বছরের ইতিহাসে এটি নাই। নিঃসন্দেহে এটি মিথ্যাচার। তিনি চরম মিথ্যা কথা বলেছেন। হয় তিনি মিথ্যা কথা বলেছেন, না হয় তিনি তথ্য গোপন করেছেন। তো মাহফুজ আনাম এবং মতিউর রহমানের কাছ থেকে তো আমরা এটি আশা করি না। তারা যে মানের, যে মার্গের লোক, তাদের তো উচিত ছিল সত্যটা তুলে ধরা। কেন 2013 সালের কথা কি আমরা ভুলে গেছি? 2013 সালের 13ই ফেব্রুয়ারি ঠিক 2:13 সময় নয়াদিগন্ত ভবনে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে ছারখার করে ফেলা হয়। শুধু এখানেই শেষ নয়, সংগ্রাম পত্রিকার অফিসে ঢুকে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে মুক্তিযোদ্ধা মঞ্চ নামের কিছু সন্ত্রাসী এবং ছাত্রলীগ যুবলীগের কিছু সন্ত্রাসী ঢুকে গিয়ে তাকে দাড়ি ধরে টেনে এনে টেনে হিঁচড়ে বের করে আনে এবং তার উপরে যে মব ক্রিয়েট করে এবং পত্রিকা ঘুরিয়ে দেয় এবং পত্রিকার অফিসের নিচে যে সমস্ত গাদা করা কাগজপত্র ছিল সেখানে তারা আগুন ধরিয়ে দেয়। তাহলে মতিউর রহমান এবং মাহফুজ আনামের দৃষ্টিতে কি এই সংগ্রাম, তারপরে নয়াদিগন্ত এগুলো পত্রিকা নয়? এগুলো কি তেজপাতা? শুধু এখানেই শেষ নয়, শাপলা চত্বরে 5 মে যেদিন বাতি নিভিয়ে দিয়ে হেফাজতের আলেম ওলামাদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে ঢাকার শহরের সমস্ত বাতি নিভিয়ে দিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি এই নিউজ প্রচার করার জন্য তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নেতৃত্বে রাতের অন্ধকারে গিয়ে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। শুধু তাই নয়, শাহবাগ থেকে তারা বিভিন্ন ধরনের ইসলাম যেখানে আছে, ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা, ইসলামী ব্যাংকের বিভিন্ন এটিএম বুথ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেদিন কোথায় ছিল এই মতিউর রহমান এবং মাহফুজ আনাম? তাহলে এই মিথ্যাচার কেন তিনি করলেন? তারা তো সেদিন কোনো কথা বলে নাই। সম্পাদকদের যে একটি সংগঠন আছে, সম্পাদক মন্ডলীর দ্বারা গঠিত যে সংগঠনটি, তারা কি কোনো সেদিন বিবৃতি দিয়েছিল? নাকি তারা কখনো ভাবেই নাই যে এই পত্রিকাগুলো পত্রিকা, এইগুলো টিভি চ্যানেল? তো আপনি যখন অপরের জন্য গর্ত খুঁড়বেন তখন তো ভাই আপনার নিজেকে ওই গর্তে একদিন পড়তেই হবে। কারণ না হলে নিউটনের ওই তত্ত্ব তো মিথ্যা হয়ে যায়। বাংলাদেশে কোনো কিছু কি আর নতুন হবে? কোনো কিছুই আর নতুন হবার সুযোগ নাই। যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত তার সবকিছু আওয়ামী লীগ করে গেছে, সবকিছু করে গেছে। সুতরাং মাহফুজ আনাম যখন বলেন আমাদের কি অপরাধ 150 বছরের ভিতরে এরকম ঘটনা ঘটলো, আগেই বলেছি যে আমি সমর্থন করি না, নিন্দা জানাই, কিন্তু আপনার অপরাধ আপনি বোঝেন না। তারেক রহমান এবং খালেদা জিয়ার চরিত্র হনন করার জন্য এমন কোন রিপোর্ট নাই যা করেন নাই। আবার তারেক রহমান এবং খালেদা জিয়া যখন লাইমলাইটে চলে এসেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন মুহূর্তের ভিতরে আবার ঘুরে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ নিয়ে আবার এখন দালালি শুরু করেছেন। কেন এইরকম চরিত্র? কেন মুহূর্তের ভিতরে? একজন মানুষের তো চক্ষু লজ্জা বলে কোনো জিনিস থাকে, এই চক্ষু লজ্জাটুকু কি আপনাদের নাই? আপনারা বিগত 15 বছর যা করেছেন সেটা তো আমাদের মনে আছে। এখন আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন মুহূর্তের ভিতরে। তারেক রহমানের নামে যে সমস্ত মিথ্যা রিপোর্ট গুলো করেছেন এবং আপনি মাহফুজ আনাম আপনি স্বীকার করেছেন যে ওইটা আমার ভুল ছিল, আমি ডিজিএফআই আমাকে দিয়ে ওই রিপোর্টটা করিয়েছিল জোরপূর্বক, ওইটা আমার ভুল ছিল, আমার সম্পাদক জীবনে ওইটা ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে আপনি নিশ্চয় বায়াস্ট হন, আপনি ভয় পান, আপনাকে কেউ ভয় দেখালে আপনি সেই কাজটা করে দেন, অন্যায় কাজ করেন, এটি আপনি নিজে স্বীকার করেছেন। তাহলে এখন আপনি এত কান্নাকাটি করছেন কেন? শেখ হাসিনা আপনাকে ভয় দেখিয়েছিল, আপনি বিএনপি এবং জামাত ইসলামকে যাচ্ছে তাই করেছেন, তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছেন। আবার এখন বিএনপি আপনাকে ভয় দেখাবে, আপনি আবার আওয়ামী লীগকে ওইভাবে
হত্যাযোগ্য করে তুলবেন, জামাত ইসলামকে হত্যাযোগ্য করে তুলবেন। এটি তো আপনার মজ্জাগত অভ্যাস। যাই হোক, এখানে সূক্ষ্ম যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে, প্রথম আলো এবং ডেইলি স্টার ভেবেছিল যে তাদের যে আধিপত্য, তারা যে রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র, তাদের এই ক্ষমতা কোনোদিন খর্ব হবে না, কেউ তাদের কোনোদিন এই ক্ষমতা কেড়ে নিতে পারবে না। তারা আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, সবাই তাদেরকে নমনম করে চলবে, সবাই তাদের ক্ষমতা সেই জায়গায় থেকে যাবে। কিন্তু এই 20 ডিসেম্বর 2025 সালে তাদের সেই আত্মবিশ্বাসে চির ধরেছে। তারা এটি বুঝতে পেরেছে যে না, সামথিং রং। তারা এমন ঘৃণা উৎপাদন করেছে যে কেউ না কেউ তাদের এই ক্ষমতাকে খর্ব করে দিতে পারে, তাদের উপরে আক্রমণ আসতে পারে, তারা ঘৃণার পাত্র হতে পারে। তারাই শুধু মানুষকে ঘৃণার পাত্র বানাতে পারে না, তারাও ঘৃণার পাত্র হতে পারে। এটি তারা উপলব্ধি করতে পেরেছে। তারা এখন আত্মচিৎকারও করতে পারছে না, আবার ভিতরে ভিতরে কান্না চেপেও ধরে রাখতে পারছে না, যার কারণে সবাইকে টাকা পয়সা দিয়ে চারিদিক থেকে গুছিয়ে এনে মানুষকে দিয়ে, এক একজনকে দিয়ে এক একটা বয়ান তাদের পক্ষে উৎপাদন করাচ্ছে। এই দায়িত্বটুকু আপনাদের নিতে হবে, মানুষের ঘৃণা যেন আপনাদের উপরে আর বৃদ্ধি না পায়।